আচ্ছা, থ্যাংক ইউ অনির্বাণদা। সবাইকে গুড ইভিনিং। একটু সবাই জয়েন করুক। সবাইকে হাই, হ্যালো। আচ্ছা, অনেক দিন পর আমি সত্যিভূতের গল্পে লাইভ হলাম, অনেক দিন পর। নতুন বছরে মনে হয় এটাই আমার প্রথম লাইভ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। জয়েন করুক কিছুজন, তারপর আমি শুরু করব। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে ঠিকঠাক? আর সব ঠিক আছে তো? একটু কেউ বলো। আজকে আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, জানি না কি হবে। অনেকদিন পর অনেক চেনা নাম দেখছি, খুব ভালো লাগছে। সবাই ভালো আছে তো? সবাইকে হাই। আচ্ছা, আজকে কিছু একেবারে প্রত্যক্ষ দর্শন দুটো ঘটনা আমি বলবো, কিছু নয়। আর প্রত্যক্ষ দর্শন মানে একদম রিসেন্ট একটা প্রত্যক্ষ দর্শন, একটা একই জনের দুটো ঘটনা, চোখের সামনে দেখা ঘটা ঘটনা দুটো আমি বলবো। আর আরেকটা খুব সাংঘাতিক ঘটনা, যেটা কি নামে আখ্যা দেব সেটা আমি বলতে পারছি না, সেটা আপনারা সবাই শুনুন, শুনে বলবেন যে তাকে কিভাবে আখ্যা দেওয়া যায়। তো আমি ভালো আছি। আচ্ছা, আজকের প্রথম ঘটনা আমার খুব কাছের এক দাদার ঘটনা। দাদা আসানসোলগামী কোনো একটা লোকাল ট্রেনে, ওখানকারই, সে একদম যে ভোরের ট্রেন হয়, ফার্স্ট ট্রেনে করে সে ট্রাভেল করছিল। তো ফার্স্ট ট্রেনে সে যখন উঠেছে, তাড়াহুড়ো করে দৌড়ে এসে স্টেশনের মিডিল পোর্শন থেকে, মাঝ বরাবর থেকে সে এসে দৌড়ে ট্রেনে ওঠে। কারণ তার কোথাও একটা যাওয়ার ছিল, ভোরের বেলা সে এসছে, ট্রেনটা একদম লাস্ট টাইমে সে ট্রেনটা ধরেছে। তো সেই বগিটা ছিল ভেন্ডার, পাবলিক বগি বা এমনি প্যাসেঞ্জার বগি নয়, সেটা ভেন্ডার বগি। তো বগিতে কোনো কেউ ছিল না। ফার্স্ট ট্রেনে সাধারণত প্রচুর সবজি এই সমস্ত জিনিস যায়, কিন্তু যেখানকার ট্রেন সেই অঞ্চলে, এটা হয় কলকাতাতে ফার্স্ট ট্রেনে আমরা দেখে থাকি যদি কখনো যাই, তো ওখানে সেই মানে সেই দিন কোনো একটা কিছু সময়, এই লকডাউনের ঘটনাটা অ্যাকচুয়ালি লকডাউনের মধ্যেকারই ঘটনা, কুড়ির ঘটনা। তো সেই বগিটা পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, পুরো ফাঁকা বগি। তো দাদা ট্রেনে উঠেছে এবং বেশ লং একটা পথ, অনেকটা লম্বা পথ সে যাবে ট্রেনে করে।
তো সে উঠে ঘুমিয়ে পড়েছে। মাঝখানে কোনো প্যাসেঞ্জার বগিতে কোনো চা ব্যাপারী আর ওই ঘটি গরম এরকম কিছু বা ওরকমই কিছু কিছু উঠেছিল, ঘটি গরম বা ওরকম ওখানেও ঘন্টা বাজিয়ে কিছু ওই জাতীয় চটপটা কোনো খাবার সে উঠেছিল। সে স্টেশনে নেমে মানে বগিটা পাল্টানোর জন্য সে নেমে যাচ্ছিল। সেরকম একটা সময় ওই কোথাও একটু বেশিক্ষণ দাঁড়িয়েছিল। তো দাদা ওই হাত বাড়িয়ে বলেছে আমাকে একটা দাও, শুধু ওইটাই ও নিয়েছিল কোনো একটা স্টেশন থেকে, বাকি ওখান থেকে নামেনি। ওই খালি আছে তো কি হয়েছে, আমি ঘুমাই এখানে। তারপরে সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে বসে বসে ঘুমাচ্ছিল ঠেস দিয়ে। তো তারপর সে যে স্টেশনে নামবে ঠিক তার আগে আর কি, ঘুমাচ্ছিল বলে তো একেবারে ঘুমিয়ে পড়লে হবে না, একা আছে ট্রেনের মধ্যে, তার কাছে ফাইল ছিল, কিছু একটা বিশেষ কাজে সে যাচ্ছিল, ইম্পর্টেন্ট ফাইল ছিল। তো সে নামবে, তাই জন্য সে একটু অ্যালার্ট হয়ে গেছে খানিকক্ষণ আগে থেকে। ঠিক যে স্টেশনে নামবে তার আগে স্টেশনটা যখন ক্রস করে বেরিয়েছে, সেই স্টেশনে ঢোকার একটু দেরি আছে, একটু দেরি, তখন দেখছে পুরো বগি তো এতক্ষণ জার্নি করলো, মাঝখানে বেশ খানিকক্ষণও ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম ভাঙার পরে উঠেছে, উঠে একটু চোখ বন্ধ করে বসে আছে, দেখছে বাইরে, এইভাবেই ছিল বেশ, সেটাও বেশ খানিকক্ষণ। ঠিক স্টেশনে ঢোকার খানিকক্ষণ, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন লোকাল ট্রেনে কতক্ষণ বা ডিস্টেন্স হতে পারে, তেমনই দেখছে ধুম করে একটা শব্দ হলো। চোখ খুলে দেখছে সামনে পুরো রক্তাক্ত একটা মানুষ, একদম রক্তারক্তি অবস্থা, মানে কিভাবে রক্তারক্তি হয়েছে কোনো আইডিয়া নেই। দেখে মনে হচ্ছে কোথাও ধাক্কা মেরেছে, মানে ট্রেনে তো যে কেউ দেখে ভাববে ট্রেনে ধাক্কা খেয়েছে। ঠিক ওই বাংকারগুলো হয় না যেখানে সবজি রাখা হয়, জিনিসপত্র রাখা হয় ভেন্ডার বগিতে, সেইখান থেকেও পড়ে গেছে। সে পড়ে মানে কাতরাচ্ছে। দাদা তো হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেছে, এত সাহসী একজন মানুষ, সে হঠাৎ ওরকম দেখে তোর থাড়ি মুড়ি খেয়ে গেছে। এটা কি হলো, কোথা থেকে এলো? দাদা বেশ খানিকক্ষণ ধরে মানে চিন্তা ভাবনা করার চেষ্টা করছে, কখন উঠলো, কোথা থেকে এলো, উপরেই বা ও ছিল কেন, উপর থেকে কেন পড়লো। এই ভাবতে ভাবতে স্টেশন ঢুকে গেছে, স্টেশন ট্রেন রানিং। তো ওখানে কি করা উচিত? লোকটাকে আপনার কি হয়েছে বা তোমার কি হয়েছে বলে ডক্টর দেখানো উচিত, বা ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, বা হসপিটালে নিয়ে যাওয়া উচিত, বা একটু হলেও হেল্প করার চেষ্টা করা উচিত, তাই না? তো বাপরে এত হাসি পাচ্ছে। যাই হোক, তো সে কি করেছে, সে মানে এত ভয় পেয়ে গেছে, তার মনে হয়েছে ব্যাপারটা ন্যাচারাল নয়। কারণ লোকটা পড়ে গিয়ে কাতরাচ্ছিল, এ তো থাড়িমুড়ি খেয়ে পুরো ওই বগিটা পুরো ফাঁকা, এক তো ব্যাপার, তার মধ্যে এরকম সময় কে এরকম ধাক্কা খেয়ে উপরে উঠলো, কেন গিয়ে বাংকার থেকে পড়ে গেল, এরকম একটা ঘটনা। তো ওই অবস্থাতে কিছুক্ষণ পুরো ফ্রিজ হয়ে গেছে, মানে কিছু বলবে নাকি ওকে সাহায্য করবে, নাকি মানে কি চিন্তা করবে। এই স্টেশন যখন ঢুকেছে ও তখন ভাবছে আমাকে কি নেমে যাওয়া উচিত, নাকি ওকে আমাকে নামিয়ে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, বুঝতে পারছে না। কিন্তু স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আবার হর্ন দিয়েছে ট্রেনটা এবার ছেড়ে দেবে। ও ওইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে লোকটা এবারে পড়ে কাতরাতে এবার ওর দিকে তাকিয়েছে। যেই দাদার দিকে তাকিয়েছে তখন ও মানে কিছু মানে লাকিলি হোক বা যাই হোক, ও একটু মানে জ্ঞান ফেরার মতো হয়ে ও ট্রেন থেকে নেমে স্টেশনে, মানে জাস্ট ওই ট্রেন ছেড়েছে সাথে সাথে ও নেমেও হাঁ করে তাকিয়ে আছে।
মানে বগি তো এইটুকু নয়, বগি তো লম্বা টানা, তাই না? ট্রেনটা ছেড়ে দিলেই সাট করে বেরিয়ে যায় না। ও ভালো করে লক্ষ্য করছে ওখানে কেউ নেই, ওখানে কেউ ছিল না। তাহলে ওটা কে ছিল বা কী ছিল? এই ঘটনাটা 2020 শীতের মধ্যে, মানে আসানসোল তো এখানকার থেকে শীত অনেকটাই বেশি, শীতের মধ্যে একটা দিনে এই ঘটনাটা ঘটেছিল। তো এইরকম একটা ঘটনা প্রত্যক্ষ দর্শন, জাস্ট ভাবা যায় না। এবার যার ঘটনা বলছি, অ্যাকচুয়ালি দাদার কথা বলছি, দাদা একটু কিছু জিনিসের সঙ্গে যুক্ত আছে, তার জন্য হয়তো তার সাথে একটু এই ঘটনাগুলো বেশি ঘটে। তো দাদারই আরও একটা ঘটনা বলছি। ঘটনাটা একদম আমাদের আশেপাশের ঘটনা, না লেট হয়নি। তো ঘটনাটা একেবারে আমাদের আশেপাশের ঘটনা। বালি যে রেল স্টেশন, তো বালি রেল স্টেশন আর ব্যারাকপুর, এই এই ব্যারাকপুর থেকে বালি রেল স্টেশন পুরো একদম কি বলবো, অনেকটা ডিস্টেন্স বা অনেকটা দূর। আমি কোনো দিন এখান থেকে ওখানে যাইনি। কোনো এক সন্ধেবেলা কিছু দরকারে দাদা ব্যারাকপুরে বেশ অনেক দিন থেকেছে, থাকছে, এখনও আছে। তো মাঝখানে ছিল না, আবার আছে, যাই হোক। তো কিছু কারণে ওখানে যেতে হবে। তো সে বিকেলে বেরিয়েছে, বেরিয়ে কিছু কাজ করেছে, করে আমি ঠিক জায়গাটার নামটা, ওইখানকার ওই যে একদম যে পাড়া বলে, পাড়ার নামটা আমি জানি না। সেই পাড়া থেকে যেতে মোটামুটি বালি স্টেশনে পৌঁছাতে মোটামুটি সময় লাগবে 20 মিনিট মতো। 20 মিনিট মতো যদি রিক্সাতে যায়, আর যদি টোটোতে যায় একটু কম সময় লাগবে। তো টোটোতে উঠেছে, ঠিক ওই 8টা সাড়ে 8টার সময় ও যাচ্ছে, মানে উঠেছে খানিকক্ষণ আগে, ওই 8টা সাড়ে 8টা নাগাদ। মানে ও যখন যাচ্ছে, বালি স্টেশন পৌঁছানোর আগে একটা বেশ খানিকটা জায়গা পড়ে, কিছুটা জায়গা পড়ে, যে যে জায়গা থেকে আর কি দাদা বালি স্টেশনের দিকে যাচ্ছে, কিছুটা জায়গা পড়ে। সেই জায়গাটা একটু নিরিবিলি, গাড়ি চলে কিন্তু সেটাও কম চলে, মানে লোকাল গাড়ি চলে সেটাও কম চলে, এবং জায়গাটা বেশ নিরিবিলি। তো তো যখন টোটোতে করে দাদা একাই যাচ্ছে, এই ঘটনাটা একদম রিসেন্ট ঘটনা, একদম রিসেন্ট ঘটনা। এই ঘটনাটাকে নিয়েই আমি আজকে সকালে পোস্ট করেছিলাম। এটা আমার কাছেও খুব অস্বাভাবিক। তো এটার খোঁজ চলছে যে এটা কি করে সম্ভব। তো নিশ্চয়ই আমি সেটা পরবর্তীতে যদি কিছু পাওয়া যায়, নিশ্চয়ই আমি সেটা সবার সাথে আবার এসে শেয়ার করব। সেকেন্ড গল্প চলছে, শুরুই করেছি সেকেন্ড গল্প। দাদা যখন টোটোতে যাচ্ছে, টোটো ড্রাইভার আছে, দাদা আছে, টুকটাক কথা বলছে, টোটো চলছে, এবং এরকম জায়গা রয়েছে, থাকতেই পারে যেখানে লাইট নেই, একটু পেল জায়গা, বেশ খানিকটা বসতি নেই। তো সেরকম যখন টোটোটা যাচ্ছে একটা পজিশনে, একটা রাস্তা এসে এই রাস্তায় মিশছে, বলা যেতে পারে একটা তেমাথা, কিন্তু সেই তেমাথাটা খুব একটা গ্যাদার্ড প্লেস নয়, বা খুব ভিড়ভাট্টা সেই জায়গাটা গাড়ির হয় না, একটু নিরিবিলি জায়গার তেমাথা। দেখছি একজন দাঁড়িয়ে আছে, খুব শর্ট হাইট, মানে একেবারে বাচ্চা ছেলে হলে যেমন হয় তেমনটা, একটু গোল মতো ফিগার, মানে মোটা সোটা, দেখে পিছন থেকে হুট করে বাচ্চা মনে হলেও এটাও ভাবা যেতে পারে যে সে বান এরকম বনি কেউ একজন হতে পারে, যে শর্ট, ঠিক আছে, বেটে। তো এরা গাড়ি চালিয়ে যাচ্ছে, সে দেখা যাচ্ছে টোটোর লাইটে বেশ একটু দূর থেকে দেখা যাচ্ছে যে সে একদম রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। তো এরা বসে আছে, জানে সরে যাবে, কেউ একজন দাঁড়িয়ে আছে, সে সরে যাবে। টোটো চলছে, হর্ন দিচ্ছে, সে সরছে না। দাদা বলছে, এ কি রে বাবা, কে ওটা দাঁড়িয়ে আছে, সরছে না? তখন প্রায় কাছে চলে এসছে, মানে ওইটুকু সময়।
সে এবার পুরো ঘুরে টোটোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যেই ঘুরে তাকিয়েছে, দেখছে সেটা একটা লোক, যথারীতি একটা গম্ভীর একটা লোক। মানে পেছন দিক থেকে তাকে যেমনই মনে হোক, সামনের দিক থেকে তাকে হুট করে দেখে মনে হতে পারে কোনো সাধু, কোনো মানে তান্ত্রিক জাতীয় কিছু, এরকম কেউ মানুষ এরকম মনে হতে পারে। তার পোশাক কিন্তু পেছন দিক থেকে দেখে কিছু মনে হয়নি, কিন্তু সামনের দিক থেকে তার পোশাকের মধ্যে এরকম কিছু অবয়ব ছিল। ওইটুকু টাইমে তার পোশাকের ডিটেলিং করা একেবারে অসম্ভব ছিল, কারণ পুরো কনসেন্ট্রেশনটা তার মুখের উপরে গেছে। সে যখন তাকিয়েছে, তার দুটো চোখ নয়, তার ঠিক এই পজিশনে আরও একটা চোখ। সেই চোখটা কিন্তু তৃতীয় চক্ষুর মতো বা দেবদেবীদের মতো চোখ নয়। সেই চোখটা এই যে আমাদের চোখ আছে না, ঠিক এইভাবে একটা চোখকে নিয়ে এইখানে বসিয়ে দিলে যেমন হবে, ঠিক তেমনভাবে সে এই চোখ যেমনভাবে তার মুভ করছে, সেই চোখটাও ঠিক একদম এক্স্যাক্ট মুভ করছে। সে তিনটে চক্ষু নিয়ে তাকিয়ে আছে, নর্মাল তাকিয়ে আছে, এরকম নয় যে সে কিছু ভয় দেখাচ্ছে বা কিছু করছে। তো দাদা বলছে, এটা কি দেখছি কি দেখছি। টোটো ড্রাইভার কোনো কথা না বাড়িয়েও টোটোর তো খুব বেশি স্পিড হয় না, যেটুকু স্পিড হয় স্পিড বাড়িয়ে ওকে এরমভাবে পাশ কাটিয়ে টোটো নিয়ে বেরিয়ে যায়। আপনি চুপ করুন বলে টোটো ড্রাইভার তাকে জোর করে চুপ করিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। বলছে, কি দেখলাম ওটা কে ছিল? দাদা তো ন্যাক করছে যে এরকমভাবে কে হতে পারে, এরকমভাবে তিনটে চক্ষু। মহাদেবের মতো তিনটে চোখ নয়, তিনটে চোখ মহাদেবের তো ওইভাবে থাকে, ত্রিনয়নটা ঈশ্বরের, তার চোখটা মানুষের মতো এইভাবেই কপালের উপর বসিয়ে দেওয়া। তো অবশ্যই সেটা অদ্ভুত। তখন টোটো ড্রাইভারটা দাদাকে বলছে যে এই যে লোকটা বা কে এটা ঠিক আমরা জানি না, কিন্তু খুব কম, এটা কিন্তু প্রথমবার নয়, এই লোকটাকে এর আগেও দেখা গেছে, এইখানে এর আগেও এই লোকটাকে দেখা গেছে। কোথা থেকে আসে, কখন আসে, ঠিক কোন দিনে ও আসবে বা কেনই বা আসে, সেটা আমরা জানি না। আমাদের ধারণা এ কোনো তান্ত্রিক বা তেমনই কিছু, এ কোনো সময় এইভাবে আসে। তো দাদা বলছে, আমি 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 কোথায় পাবো এই লোককে, আমি কোথায় পাবো? বলছে, সে তো আমি বলতে পারবো না। কেন, আপনারা তো ওই লোকটাকে পাওয়ার কি দরকার? আমার তো মনে হয় ওই লোকটাকে না খোঁজ করাই ভালো, খোঁজ না করলেই আপনার ভালো হবে। তো সেই টোটো ড্রাইভারটা দাদাকে আর কিছু বলতে চাইলো না, জিজ্ঞেস করলো, সে জানে না হয়তো কিছু। তো দাদা বলল যে দাদা এতটা দেখে এতটাই সে মানে ভেতর থেকে আর কি এতটা কি হয়ে গেছে, কেমন হয়ে গেছে। অবশ্যই এরকম মানুষ তো আমরা কেউ দেখি না, বা দাদাও নিজের লাইফে অনেক মানুষের সাথে মিশেছে, অনেকটাই সিনিয়র, সে কোনোদিন এরকম মানুষ দেখেনি, সে প্রথম দেখলো এরকম। তো সে এক্সাইটমেন্টে যখন বালি স্টেশনে টোটো ড্রাইভারটা ঠিক ওখানে গিয়ে নামিয়ে দিল, সে যখন স্টেশনে পৌঁছালো তখন মনে পড়লো, এই রে টোটো ড্রাইভারটার একটা নাম্বারটা নিলে হতো, কন্ট্যাক্টটা নিলে হতো। তো সে বেরিয়ে এসে টোটো ড্রাইভারের কন্ট্যাক্ট নেওয়ার জন্য এসেছিল, কিন্তু টোটো ড্রাইভারটাকে আর পায়নি, চলে গেছে হয়তো। তো সেটাই দাদা বলছিল যে আমি খুব ভুল করেছি, তারপরেও আমি একবার খুঁজেছি, কারণ ওই দিকটা তো অন্য দিক, বালি স্টেশনটা দাদার মতে যে বালি স্টেশনটা নাকি খুব একটা সুটেবল স্টেশন নয়। তো এইটা একটা ঘটনা, এটা কেমন লাগলো সবার, আর এটা কেমন ধরনের ব্যাপার, এই ধরনের মানে এটা কিভাবে সম্ভব সেটা আমারও কোশ্চেন। আর এটা নিয়েও খোঁজ চলছে, যদি পাওয়া যায় অবশ্যই আমি
সবাইকে সেটা শেয়ার করব। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, এরপর একটা ঘটনা বলবো। কেমন লাগছে ঘটনাটা, কেমন লাগলো একটু সবাই জানান। হ্যাঁ, এই দুটো একদম প্রত্যক্ষ দর্শন। এরকম ছোট। আচ্ছা, আমি যখন ব্যারাকপুর দাদা বলছি, তাহলে আমার আমি পরশু দিনের আগের দিন, মানে কী বার ছিল, আজকে কী বার, আজ ফ্রাইডে, মঙ্গলবারের কথা বলছি আমি, মঙ্গলবার রাতের কথা বলছি, মানে বুধবার পড়ে গেছে। মঙ্গলবার রাত তখন 1:30 বাজে, 1:30 তখনকার ঘটনা আমি একটা বলবো। তুই আমাদের বাড়ি কবে এলি? মঙ্গলবার তাহলে মঙ্গলবারের ঘটনা নয়, সোমবারের ঘটনা, সোমবার রাতের ঘটনা। মানে সোমবার 12টা ক্রস করে, রাত 12টা ক্রস করে যে মঙ্গলবার পড়লো, সেই সময়ের ঘটনা আমি বলবো। দাদার সাথে আমার কথা হচ্ছিল, ঠিক তখন ওই রাত 1:30 বাজে। দাদা মানে কালকেই সেই ঘরটা ছেড়েছে, ব্যারাকপুর ছেড়েছে, কারণ কাজের সূত্রে সে আবার বেরিয়ে গেছে। যাই হোক, তো ব্যারাকপুরে যে জায়গাটাতে থাকতো দাদা, সেটা হলো ওই যে ব্যারাকপুরে যেটা হচ্ছে বুরিয়াল গ্রাউন্ড বা সেমেট্রি, ব্যারাকপুর সেমেট্রি, তার থেকে কিছুটা দূরে। আর ব্যারাকপুরে পার্কটার নাম একজন কেউ মেনশন করলে খুব ভালো হয়, যে ব্যারাকপুরে যে পার্কটা আছে, কি ঘাট আছে না একটা ব্যারাকপুরে, মনে পড়ছে না, কেউ একজন মেনশন করলে ভালো হয়, যেটা খুব না ফেমাস একটা ব্যারাকপুরে একটা পার্ক আছে না, কি ঘাট, ওটা আমার মনে পড়ছে না। ওরই আশেপাশে যে কলোনিগুলো আছে, কলোনি টাইপ জায়গাগুলো আছে, ওইখানেই আপাতত কিছু মাসের জন্য ভাড়া ছিল আর কি। তো যে জায়গাটাতে, যে ঘরটাতে থাকতো, একটু গিয়ে ওদের ঘরের দরজাটা বন্ধ করে হয়তো, খুব সাউন্ড হচ্ছে। গান্ধীঘাট, একদম একদম, ধন্যবাদ। গান্ধীঘাট, মঙ্গল পাণ্ডে পার্ক না, গান্ধীঘাট। তো আমি ওখানে যাইনি, তো আমি শুধু নামগুলোই চিনি। দরজাটা বন্ধ কর একটু তাড়াতাড়ি। এক্সকিউজ মি, পুরো বন্ধ করেছিস? হ্যাঁ, এটা বন্ধ করে দে। আচ্ছা, তো ওখানেই না, মঙ্গল পাণ্ডে পার্ক না, ওই গান্ধীঘাটের ওখানে। যাই হোক, তো ওরই কোথায় পাশে, কোথায় কলোনি বা ওই রকমই কিছু আছে, সেরকমই জায়গাতে আর কি দাদা থাকতো। তো যে বাড়িটাতে থাকতো, সেই বাড়ির পেছন দিকটাতে কিছু, মানে ওই যে একটা চত্বর হয় না, কয়েকটা বাড়ি থাকে, তারপরে একটু ফাঁকা প্লেস থাকে, সেরকম একটা পজিশনে। তো ওরকম একটা পজিশনে নাকি ঠিক ওই রাত 9টার পরে খুব একটা লোকজন দেখা যেত না। তার আগেও যে দেখা যেত তেমন নয়, ঠিক ওই দাদার ঘরের পেছন দিকটা পড়ে। এবং ওই যে ঘরটায় দাদা থাকতো, ওই ঘরটা আগে নাকি ওটা অ্যাকচুয়ালি মেশ, 2টো না 3টে বিছানা ওই ঘরে ছিল। এখন শুধু একটা বিছানা বের করে নেওয়া হয়েছিল, আর একটা বিছানাতে এই লকডাউনের মিডিল সময়ে ছেলেটি এখান থেকে চলে গেছে বর্ধমান, তার বাড়ি বর্ধমান। আর একটা বিছানা, মানে 2টো বিছানা, আর একটা বিছানাতে শুধু দাদা থাকছিল, এই কয়েক মাস থাকছিল। তো ওই ছেলেটির সব জিনিস নাকি ঘরে ছিল, সে চলে গেছে আর আসছে না, যেহেতু আর সে পড়াশুনো করে এখানে, কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। সে হচ্ছে যেহেতু এখন সব ক্লাস হচ্ছে না, সে আসছে না, কিন্তু সে এতদিনও
আসেনি বা তার জিনিসগুলো কেন নিয়ে যায়নি, সেটাও একটুখানি কেমন খটকা লাগে। ঘরের পেছন দিকটা ওই যে জানালা সিস্টেমগুলো হয় না, বাথরুমে বেশিরভাগ ওই জানালাগুলো থাকে, যেগুলো হচ্ছে একটা রড দেওয়া থাকে, ওই জানালার নামগুলো আমি ঠিক জানি না, একটা রড থাকে, জানালাটাকে জাস্ট সেই এরকম করে উপরে লক লাগিয়ে দেওয়া যায়, আর খুলে দিলে জাস্ট সেই আপ ডাউন করে রাখা যায় না, একটা পাল্লার টি জানালা, টি উইন্ডো বলছে একজন। যাই হোক, মেবি ওই রকম জানালা, ওই নামের জানালা, একটা পাল্লার জানালা হয়, ছোট্ট ছোট্ট জানালাগুলো ওইগুলোতে হয়। ওয়াশরুমে বেশি দেখা যায় পুরনো বাড়িতে। তো ওরকমই জানালা একটা ওই ঘরে ওয়াশরুমেও ছিল, আর বারান্দার দিকে একটা জানালাতে ওরকম একটা সাইডে, ঘরে থেকে নয়, ঘরের পাশেই একটা ছোট্ট মতো বৈঠকখানা বা এরকম ছোট্ট মতো একটা ছিল, তার পাশে ওরকম একটা জানালা ছিল। তো কথা বলছিল যখন আমার সাথে, তো সেই মুহূর্তে বলছে, এর আগে আমি কয়েকটা জিনিস শুনেছি, যেহেতু দাদা ওখানে থাকে, আমিও ইন্টারেস্টেড। তো বলছে যে আজকে একটা ওই দিনে মানে সোমবার দিন অ্যাকচুয়ালি একটা ঘটনা নাকি ঘটেছে। ঘটনাটা বলার আগে আমি এটা বলতে চাই যে জায়গাটাতে দাদা কি এক্সপেরিয়েন্স করছে। ঠিক ওই যে পেছন দিকে যে ফাঁকা মতো একটা মাঠ মতো আছে, মাঠ বলা যায় না, একটু ফাঁকা মতো জায়গা, সেটা ঠিক ঘরের পেছন দিকে, আর কোনো বাড়ি পেছন দিকটাতে নেই, একটু এগোলেই ওই মাঠ মতো জায়গাটা। তো দাদা স্মোক করে, বা ছেলে তো যেহেতু, ওরা অত পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা হয় না, কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে দাদা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু স্মোক টোক করে আর কী করবে, বাইরের দিকে ছুঁড়ে দিল, ওদিকে তো একটু গাছপালা ছোটো ছোটো ঘাস পাতা আছে, হয়তো এরকম ছুঁড়ে দিল, এরকম করতে গেছে। তো দাদাকে বলেনি যে ওইদিকে জানালা খুলো না বা এরকম কিছু বলেনি, এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না, কিন্তু দাদা জানালাটা খুলে ওই 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 ছোটো যে জানালা ওইটা খুলে, ওটা বন্ধ, ওটা নাকি খোলা হয় না, ওটা নাকি খুলতে গেছে, মানে যেদিন প্রথম খুলেছে নাকি পুরো একদম লোহা জং লেগে গেছিলো ওর লকটার ওখান থেকে সিগারেট ফেলে কখনো কখনো রাতের দিকে। তো সেদিন ওরকম ফেলে, আর ওই সন্ধে মানে 9:30 9:45 এরকম টাইমে খেয়ে ঠেয়ে বাইরে থেকে এসে তারপরে ফ্রেশ হয়ে আর ওই হঠাৎ করে একটু স্মোক করে আর ওখান থেকে ছুঁড়ে ফেলেছে, ফেলে এসে ঘরে আছে। ঘর থেকে যেটা অ্যাকচুয়ালি বারান্দার দিকে একটা জানালা আছে, একদম নর্মাল জানালা। দাদার হঠাৎ মনে হচ্ছে ওই বারান্দাতে কেউ একজন এসছে বা কেউ একজন আছে, কেউ এবার নক করলো, এবার হয়তো দরজাটা নক করবে। যেমন আমাদের ঘরের একদম বাইরে যদি বারান্দা থাকে, কেউ যদি আসে আমাদের মনে হতে পারে না কেউ নেই, এত তো শীতকাল, গরমকাল হলে ফ্যান চলে, অনেক সাউন্ড হয়, তো সেরকমই দাদার মনে হচ্ছে কেউ হয়তো আসবে, এসে নক করবে, বোধহয় কেউ এসছে। এবার কুকুর বেড়াল ঢুকতে পারে হয়তো, কিন্তু কুকুর ঢোকার পজিশন নেই, বাড়িটা বন্ধ, মেন গেট খুলে ঢুকতে হবে। তারপরে মানে ভুল শুনেছি, হয়তো বেড়াল হবে বলে জাস্ট ওটাকে বাদ দিয়ে দিয়েছে, মানে ফোন ঘাঁটছিল বা কিছু করছিল, ব্যস্ত হয়ে গেছে। তার বেশ 10-15-20 মিনিট পরে উনি ওয়াশরুম গেছে। বাথরুমে যখন আছে বাথরুমের মধ্যে, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খোলা ছিল না, ঠিক ওই একই ক্যাটাগরির জানালা যেখান থেকে আর কি সিগারেট ফেলেছে। দেখছে বাথরুমে জানালাটার যেদিকে আছে প্রায় তার আশেপাশেই, মানে আমি ঠিক জিনিসটা তো দেখিনি, যেটুকু শুনেছি, মানে এই যদি বাথরুম হয় আর তার জানালাটা যদি এইখানে হয়, ওই বৈঠকখানা মতো ছোটো ঘরটা সেটা হচ্ছে এই দিকটাতে, ঠিক আছে, আর যেটা বারান্দা সেটা হলো এইরকম চওড়া পজিশনে। হ্যাঁ, তাহলে বাথরুমের উইন্ডো আর বৈঠকখানার উইন্ডো দুটো কিন্তু একই দিকে।
দেখছে জানালায় কেউ এরকমভাবে হাত দিয়েছে, একদম এইভাবে হাত দিয়েছে। দাদা তো একদম পুরো বাথরুমের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিল, জাস্ট এইভাবে তাকিয়ে, মানে এইভাবে তাকিয়েছে, দেখছে কেউ জানালায় এরকম হাত দিয়ে, এরকম দরজাটায় হাত দিয়েছে। কোনো সাউন্ড নেই, কিন্তু কোনো শব্দ নেই, পুরো মানে দুটো হাত তো ছোট ছোট নয়, আর ওই জানালাগুলো তো ছোট ছোট হয়, পুরো এইরকমভাবে যদি হাত দেয় তাহলে সেটা তো দেখা যাবে, ঘষা কাঁচ হলেও দেখা যাবে। দাদা তখন মানে উইদিন মানে সেকেন্ড ওয়াশরুমে ঢুকেছে, হাত কখন থেকে ছিল জানে না, ফট করে চোখ গেছে, দেখছে হাত দিয়ে এরকমভাবে দাঁড়িয়ে কেউ একজন হাত দিয়েছে। তারপরে যেই তাকিয়েছে, তাকাতে সে কিন্তু হাতটা দিয়ে এরকমভাবে দাঁড়িয়ে নেই, হাতটা যেন আস্তে 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 করে নেমে গেল। নামতে নামতে দাদা দৌড়ে মানে বাইরে এসছে, মানে বাইরে এসে দৌড়ে বারান্দার দরজা খুলে বারান্দায় চলে গেছে। বারান্দায় গিয়ে জাস্ট উঁকি মেরে দেখছে কেউ নেই কোথাও। এবার বাড়ির মধ্যে কেউ যদি ঢোকে, মানুষ যদি ঢোকে, তাহলে তো মানে দেখা উচিত যে কে ঢুকলো, জানালায় কে হাত দেবে, কারণ ওই বাড়ির মালকিন একজন ভদ্রমহিলা, বয়স্কা। এছাড়া ভাড়া থাকে, ফ্যামিলি আছে, তারা অন্যদিকে আছে, আর তো কেউ থাকার ওই রকম পজিশনে কথা নয়। তাহলে এই 10:30টার সময় কে এলো ওরকমভাবে দরজা, কেউ নেই। এবার ওই যে ফাঁকা দিকটাতে যেখানে সিগারেট ফেলেছে, যে দিকটাতে ওই সাইডটার ব্যাপার হলো, ওই সাইডে দাদাকে বারণ করা হয়েছে, যেহেতু উনি রাত বিরেতে আসে এ করে, যে 9টার পরে যেন ওইখানে গিয়ে কোনো দিন, অনেক মানে অনেক সময় হয় না ছেলেরা যেখানে সেখানে ওয়াশরুম করে দিল এরকম, তো ওটা যেহেতু একটু অফ প্লেস, বলা হয় যে ভুল করে কোনো দিন ওই দিকে যাবেন না, আর বাইরে কোনো দিন ওয়াশরুম করবেন না। তো যেই বলেছে, জিজ্ঞেস করেছে কেন, বলছে জায়গাটা ভালো নয়, করবেন না। 9টা যেই বাজে, ওইখানে দাদা এবার বলছে কেন, জিজ্ঞেস করছে, বলছে না। দাদা দিনের বেলা গেছে, কিছু নেই, কোথাও কিছু নেই, ওই জায়গাটা পাতা টাতা শুকনো হয়ে ওখানে অনেক মানে গাছ থেকে পরে শুকিয়ে থাকে এরকম। সন্ধেবেলা গেছে, তেমনভাবে কিছু নেই, তবে ফিল হয়, অনুভূতি হয় ওখানে, একটু অনুভূতি হয়, বললে তো আরও বেশি ভয় লাগে এরকম মনে হয় না, তেমনই আমি ধরে নিচ্ছি। ঠিক ওখানে থাকার 2-3 দিন পরে একদিন ফেরার সময় ওখান থেকে আসছে, এবং ও ইচ্ছা করে, যেহেতু শুনেছে 9টার সময় ওখান থেকে যেতে নেই, বা 9টার পরে ওখানে না যেতে, ও ইচ্ছা করে 9টার সময় ওখানে গিয়ে ওই মাঠে, ওই জায়গাটা রাস্তা থেকে নেমে গেছে, মানে রাস্তা থেকে মাটিটাতে পা দিয়েছে, দিয়ে এরকম করে দেখছে ওখানে কেউ যেন ঠিক এইভাবে মানে মাটির মধ্যে, ওর মধ্যে কেউ যেন দম নিচ্ছে, বা কেউ মানে রেগে দম নিচ্ছে, এরকম একটা শব্দ, ঠিক এইভাবে শব্দ। তো ভাবছে কোথা থেকে শব্দ আসছে, ভালো করে দেখছে, এদিক ওদিক দেখছে, ঠিক এইভাবে একটা দীর্ঘশ্বাস, কমপ্লিট নয় কিন্তু ছোট্ট ছোট্ট দীর্ঘশ্বাস ফেলা, একটা হুঙ্কার টাইপের একটা শব্দ। ওটা দেখে অনেক বেশ কয়েক মিনিট থেকে দেখছে যে একটু ফ্রিজি লাগছে, শরীরটা একটু বেশি শীত লাগছে। তো দাদা তো এইগুলো বুঝে বা বুঝতে পেরে ও বলল না, জায়গাটা থাকা ঠিক নয়, ঠিকই বলেছে, বলেও বাড়ি চলে আসে। পরের দিন জিজ্ঞেস করে যে মানে যারা বারণ করেছিল চায়ের দোকানে, সেখানেও জিজ্ঞেস করে, বলছে আরে ওখানে ভূত আছে, সবাই বলে ওখানে ভূত আছে, আপনি ওখানে রাত্রিবেলা কেন গেছেন, ওখানে কেউ যায় না রাত্রিবেলা, নর্মালি বলেছে। ওখানে ওই কিসের শব্দ হয়, প্রতিদিন 9টার পর থেকে ওইখানে শব্দ হয়, কি আছে আমরা কেউ জানি না, ওইখানে হবেই হবে শব্দ, বাচ্চাদের আমরা কেউ যেতে দিই না, দিনের বেলাতেও ওই জায়গাটায় যেতে দিই না, খেলতে যেতে দিই না, আর সবাই জানে ওই জায়গাটা ভূত আছে। এবার ওই দিনে যখন ফিরছে, ব্যারাকপুরে নাকি প্রচুর পুরনো পুরনো বাড়ি আছে, তো এরকম একটা পুরনো বাড়ি,
সে বাড়িতে মানুষ থাকে, একান্ত মানুষ থাকে না তা কিন্তু নয়, পুরনো বাড়ি, ব্রিটিশ আমলের বাড়ি। তো ওই রাস্তা দিয়ে ফিরছে না, তবে খানিকক্ষণ পরে ওই রাস্তাটায় মানে বাড়িতে ঢুকতে গেলে তো ওই রাস্তা তো পাড়াতেই হবে, মানে মারাতেই হবে। তো যখন ফিরছে তখন পুরনো বাড়ি আছে দূরে, অনেক, বেশ কয়েক হাত দূরে, বলা যেতে পারে 25 মিটার তো দূর হবেই, মানে অনেকটা দূর। আর বড় বড় মানে পুরনো বাড়ি, অনেকটা উঁচু বাড়ি। সন্ধে হয়ে গেছে, 7টা 7:30 মতো বাজে। সেদিনে আমাকে বলেছে দাদা, সেই দিনেই আমাকে ফোন করেছিল। হঠাৎ কি উড়ে এসে মানে এখানে এসে পড়েছে, ঘাড়ের এই জায়গাটায়। যেই পড়েছে তখন এরকম করে সরাতে গেছে, দেখছে একটা সাপ। মানে ওই উপর থেকে কোথা থেকে উড়ে সাপ আসবে, কারণ তার সামনে তো বেশ কিছু পরিপাটি করা বাড়ি আছে, কিন্তু সাপটা মানে আনকনসিয়াস মাইন্ডে দাদার খেয়াল হয়েছে যে হতে পারে, মানে লাউ ডগা সাপ হয় যেগুলো আচ্ছা, লাউ ডগা সাপ হয় যেগুলো হচ্ছে বর্ষাকালে পাওয়া যায়। বর্ষাকালে আমার বাড়ির এপাশেও, মানে পাশের বাড়িতে এরকম জঙ্গল থেকে লাফিয়ে পুরো বারান এই সানসেটের উপরে পড়েছে, তো সেটা হয়। কিন্তু এইরকম শীতের সময় আর ওই উঁচু বাড়ি থেকে কোথা থেকে আসবে সাপ? এসে পড়লো তো পড়লো দাদার গলায়। তো এইরকম কিছু টুকরো টুকরো ছোট ছোট ঘটনা ঘটছিল। আর সোমবারের ঘটনাটা, ওই বাথরুমের মধ্যে এরকম হাত, এই ঘটনা, এরকমই টুকরো টুকরো ছোট 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 ঘটনা ছোট ছোট ঘটনা ঘটতে থাকছিল, তাই ঘরটা ছেড়ে দিল। এছাড়া একটা অন্য কাজের জন্যেই আর কি ওই জায়গাটা চেঞ্জ, মানে ওখান থেকে মানে রাঁচি চলে গেছে। যাই হোক, রাঁচিতে আছে এখন, মানে অলরেডি আজকে সকালেই পৌঁছেছে রাঁচিতে। তো আবার হয়তো আসলে ব্যারাকপুর থাকবে, কিন্তু ওই ঘরে থাকবে কি আমি বলতে পারছি না। আর ওই ঘরের ছেলেটা কেন যে ওই ঘরটা ছেড়ে মানে আসছে না, স্টুডেন্ট একটা, তার জিনিসপত্র প্রচুর, বই খাতা, ইভেন ড্রেসও আছে, কয়েকটা ড্রেসও আছে, সে কিছু নিয়ে যায়নি, ওইভাবেই আছে। আচ্ছা, ভয়েস আটকে যাচ্ছে। এবার আমি একটা ঘটনা বলবো, আমার মায়ের মামার ঘটনা। সম্পর্কে মামা, কিন্তু বয়সে অত বড় নয়, নিজের মামা নয়, কারণ আমার মায়ের নিজের মামা নেই। তো মায়ের মামার বাড়িরই, পাড়ারই পাশের, মানে আমাদের একদম ক্লোজ, তারা আমাদের বাড়িতে আসা যাওয়া হয় এখনো, এরকম একজনের ঘটনা। তো মায়ের যে মামা, সে আবার আমার বাবার সহপাঠী না হলেও পাড়াতুতো, কারণ সেইভাবেই আর কি বিয়েটা হয়েছিল, পাড়াতুতো। তো সম্পর্কে আমার দাদু হবে। তো সেই দাদুরই ওরিয়েন্টেড একটা ঘটনা আমি বলবো, যেটা আমি প্রত্যক্ষদর্শী, প্রায় প্রত্যক্ষদর্শী। তো দাদুর সম্পর্কে দাদু হলেও উনি বয়সে একেবারেই বৃদ্ধ ছিলেন না, আমার বাবার থেকে একটু বড় হবে। আর আমার বাবা মায়ের খুব ইয়াং বয়সে বিয়ে হওয়ার জন্য মানে মানে আমরা হচ্ছে সবাইকে দেখেছি, দাদু ঠাকুমা সবাইকে। তো ওই যে সম্পর্কে দাদু, উনি খুব একটু বড় বয়সে আর কি বিয়ে হয়েছিল, তখন আমরা ছোট ছিলাম একটু। তো ওনার বিয়ে হয়েছে একটু বয়স করে। ওনার বাড়িটা অ্যাকচুয়ালি একটু মানে পাড়া থেকে রাস্তার কাছে নয়, একটু বাগান ঘেঁষে, একটু বর্ডার, মানে পাড়ার একটু সাইডে, একটু বাগান ঘেঁষে, অফ প্লেস বলে সেইখানে। শুধু ওনার বাড়ি না, ওখানে বেশ কিছু বাড়ি আছে। তো ওই যে দাদুটা বিয়ে করেন, যে মানে দিদাকে, উনি বেশ 2-3 বছর উনি প্রেগনেন্ট হননি। তারপরে উনি প্রেগনেন্ট হন, এবং কি হয়, গ্রামের দিকে পুকুর টুকুর থাকে না, অনেকে পুকুরে স্নান করা অভ্যাস থাকে বা ভালোবাসে, আর যাদের নিজস্ব আছে তারা তো কথা নেই।
আর ওনাদেরও নিজস্ব আছে, কিন্তু পরিপাটি নয়, এবং বাগান আছে একদম সেই পরিবেশের মধ্যেই ওরা থাকে, একেবারে মাটির সাথে মিশে। এই নয় যে ওরা একেবারে মানে গরিব লোক, এরকম কোনো ব্যাপার নয়, যথেষ্ট আছে সম্ভ্রান্ত, কিন্তু ভালোবাসে, নিজস্ব সব বাঁধানো এরকম। তো যখন দিদা প্রেগনেন্ট, এই ঘটনাটা আমি তখন ক্লাস 8 কি 9-এ পড়ি, এরকম সময়কার ঘটনা। তো দিদা যখন প্রেগনেন্ট, তখন মানে দিদা বলতে আমার সম্পর্কে দিদা, কেউ শুনে এটা ভেবো না আমার দিদা। দিদা যখন প্রেগনেন্ট, তখন উনি কি করতেন, ওই এই তো নয় যে ঘরের মধ্যেই সারাক্ষণ বসে থাকবে, বা কলকাতার দিকে কি হয় বা শহরাঞ্চলে কি হয়, বাড়িটাই আলটিমেট, মানে বাড়ি থেকে বের হওয়ার কোনো তার অপশান নেই, একান্ত বের হব না বললে। কিন্তু গ্রামে কি হয়, উঠোন আছে, বাগান আছে, আশেপাশে মানুষের সাথে প্রচুর মেশে গ্রামের দিকের মানুষ। তো উনি বের হয়ে বাড়ির পেছন দিকেই কিছু আছে, বাগান টাগান আছে, কী কারণে পেছন দিকে গেছে, ঠিক বাড়ির পেছন দিকে না একটা ডোবা আছে, জলাশয়। সেটা ব্যবহার হয় না, আবার ব্যবহার হয়, বাসন টাসন মাজার ক্ষেত্রে ব্যবহার হয়, একদম বাড়ির লাগোয়া পেছন দিকে। তো উনি বাড়ির পেছন দিকে ওখানে গেছে। আর কি হয়, গরমের সময় বাচ্চারা, পাড়ার বাচ্চারা কখনো কখনো খেলার ছলে ওইখানে স্নান করে। তো সেটা গরমকালই ছিল, শীতকাল নয়, জল কম ছিল। যখন ওখানে গেছে, দেখছে পুকুরে কোনো একজন মহিলা স্নান করছে। কোনো একজন মহিলা কেন? কারণ যে স্নান করছে তার মুখ দেখা যাচ্ছে না, তার চুল অনেকটাই লম্বা লম্বা, সে জলের মধ্যে ডুব দিয়েছে, তার চুলগুলো ভাসছে। তো কি হয়, যাদের চুল লম্বা বড়, চুলগুলো নিয়ে না জলের মধ্যে ডোবালে তবে তো হুট করে তো ডুববে না, সে জাস্ট এরকম বসেছে, চুলটা ভাসছে, চুলটা করেনি। তো ওরকম দেখেছে, দেখে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ভয় পেয়েছে, কারণ বুঝতে পারছি না ওরকম আশেপাশে তো কেউ নেই, ওই দুপুরবেলা কে ওরকম করে স্নান করবে বলে হচ্ছে যে আমার মায়ের মাইমা চলে এসছে, ঘরের মধ্যে চলে এসছে, এসে তাড়াতাড়ি করে বলেছে যে আমাদের ওখানে কে স্নান করছে, ওখানে কে আছে, এই ডোবাতে কে করছে এখন এই দুপুরবেলা। তখন তাড়াতাড়ি করে গিয়ে গীতা, মানে ওনার যে শাশুড়ি মা তখন বেঁচে ছিলেন, উনি পেছনে গিয়ে দেখতে গেছে যে কে আছে, দেখছে কেউ নেই, বলছে কই, কেউ স্নান করছে না বৌমা, তুমি কাকে দেখেছো? তো এই হচ্ছে একটা ঘটনা ঘটেছিল। তারপরে যখন উনি সময় পার হয় এবং হচ্ছে এখন ঠিক আছে তো, ভিডিও কিছু নেটওয়ার্ক ইস্যু হয়েছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তারপর কি হয়েছে, উনি ওনার হচ্ছে সময় আসে যখন বাচ্চা হওয়ার, ওনার হসপিটালাইজড করা হয় এবং ওনার বাচ্চা হয়। তো ওনার যেটা বাচ্চা হয়েছে, অ্যাকচুয়ালি সেটাকে কোনো অবয়ব বলা যায় না, না তার কোনো হাত আছে, না পা আছে, না কিছু আছে, একটা অদ্ভুত কিছু একটা হয়েছিল। এবার অনেক সময় এটা সায়েন্টিফিক্যালি হতে পারে, কিন্তু আমি একটু ডিকটেট করি, একটু বর্ণনা দিই জিনিসটার। একটা মাংসপিণ্ড, পোড়া মাংসপিণ্ডের মতো দেখতে একটা হয়েছে, যার চোখ আছে বলা যেতে পারে, কিন্তু চোখের মতো না, দুটো কিছু মুভমেন্ট করছিল, মানে মুভ করছিল কিছু ছোট্ট ছোট্ট, তাতে কোনো লেন্স নেই। মুখের মতো কিছু ছিল যেটা মুভ করছিল, মানে নড়ছিল হালকা হালকা করে। আর ছিল যেটা সব থেকে চোখে লাগার জিনিস, চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে 1 হাত লম্বা লম্বা চুল। একটা মাংসপিণ্ডের গায়ে এরকম লম্বা লম্বা বড় বড় চুল সমেত একটা কিছু হয়েছে।
আমি ধরে নিচ্ছি কিছু সমস্যা সায়েন্টিফিক্যালি কোনো প্রবলেমের জন্য এরকমভাবে হতে পারে, কিন্তু এরকম বড় বড় চুল, এরকম একটা অদ্ভুত জিনিস কিভাবে সম্ভব? তো মাকে তো দেখানো যাচ্ছে না যে কি হয়েছে তার। মা তো বলছে আমার বাচ্চাকে দেখব। এবার যেহেতু গ্রামের ব্যাপার, শুধুমাত্র মানে ফ্যামিলির হাজব্যান্ড আর মানে একজন দুজন গেছে তা নয়, পাশের বাড়ির মহিলারা গেছে, দুজন গেছে, একজন আর মানে ওখানে আশেপাশে মিলিয়ে, যেহেতু হসপিটাল কাছাকাছি আছে যেখানে ভর্তি করা হয়েছে, আশেপাশে মিলিয়ে মোটামুটি 5-6 জন লোক চলে গেছে। তো তারা তো দেখে এসছে। এবার তখন আল্ট্রাসোনোগ্রাফি গ্রামের লোকেরা অত করায় না। এখন জিনিসটা হালে করে অনেক বেশি হয়েছে, বা তখন যারা খুব সম্ভ্রান্ত শহরাঞ্চলে থাকে তারা হয়তো করাতো, তবে উনি করাননি আল্ট্রাসোনোগ্রাফিতে। আর সম্ভ্রান্ত হলেও সবাই করায় না, বা তখন এসবের অত চল ছিল না, আর উনি তো করাননি। বোধহয় ওই বাচ্চা হওয়ার সময় হসপিটালে ভর্তি করা হয়েছে। আবার পাড়ার আমার নার্সিং হোম, অ্যাকচুয়ালি হসপিটাল বলাটা ভুল হবে, নার্সিং হোম আমাদের দেশবাড়ির পাড়ার মধ্যেই, একদম প্রায় পাড়ার মধ্যেই একটা নার্সিং হোম আছে, সেখানেই ভর্তি করা হয়েছিল। মানে হুট করে কোথায় নিয়ে যাবে, তো ওখানেই ভর্তি করা হয়েছিল। নূপুর কিছু লিখছে, থ্যাংক ইউ। আমি তো কমেন্ট খুব একটা দেখছি না, তাই আমি বুঝতে পারছি না। যাই হোক, তো তারপরে আমার মাও গেছিল, যেহেতু খুব ক্লোজ এবং যেহেতু খুব ভালো চলে। অ্যাকচুয়ালি ওনাদের যখন বিয়ে হয়, বিয়ের পরে একটা রিচুয়াল আছে গ্রামের, যে বিয়ের পরে একটা দই পান্তা খাওয়ার একটা রিচুয়াল আছে, যেটা হয়তো বা আমি জানি না, 95% লোকজন শোনেনি এখানে, যারা আছে শুনছে। তো ওটা আমাদের গ্রামে একটা রিচুয়াল আছে। তো ওরা আমাদের বাড়িতে, ওদের বাড়িতে যত বিয়ে হয়েছে তারা আমাদের বাড়িতেই আসতো। দই পান্তাটার নাম, কিন্তু পুরো আয়োজন থাকে বিয়ের পরের দিন, মানে যেদিন ভাত কাপড়ের ব্যাপার থাকে ওই দিনে আর কি ওই জিনিসটা থাকে। তো ওনারা আমাদের বাড়িতেই এসেছিল। তো এতটাই ভালো চলে। তো যখন বাচ্চাটাকে দেখানো হয়নি, এবং বাচ্চাটাকে নাকি নিয়ে যাওয়া হয়েছিল, ওটাকে নিয়ে কিছু দেখবে ঠেকবে, পরীক্ষা নিরীক্ষা করবে বলে ওটা নাকি হচ্ছে কলকাতা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হয়েছিল বা পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওটাকে বাঁচানো, ওটা তখনও পর্যন্ত ওটার মধ্যে প্রাণ ছিল, কিন্তু বেশ ঘন্টাখানেক বা এরকম প্রায় এরকম সময় পরে ওটা নিষ্প্রাণ হয়ে গেছিল। এটা শুনেছিলাম আমি। এবার যে দিদা ভর্তি ছিলেন, উনি তো একেবারে মানে এক তো ওনার অনেক দিন বাচ্চা হয়নি, 3 বছর আমি ভুল বলেছি, ওনার অনেক দিন বাচ্চা হয়নি। তারপরে উনি প্রেগনেন্ট হন এবং এরকম ভাবে উনি বাচ্চা হলো। তারপরে উনি এরকম দেখতে পাচ্ছে না নিজের বাচ্চাকে, উনি সন্দেহ করা শুরু করে দিয়েছিলেন যে ওনার বাচ্চা বেঁচে নেই। এবং তারপরে ওনার মানসিক সমস্যা দেখা দেয়, উনি হসপিটালে ওইখানেই ভর্তি থাকে, এবং ওনাকে পরবর্তীতে কলকাতা হসপিটালে ভর্তি করা হয়েছিল, কলকাতায় অন্য জায়গায় ভর্তি করা হয়েছিল। তো আমার মা দেখতে এসেছিল, আমার মা আর দিদা, মানে বাড়ির এরকম 3 জন দেখতে গেছিলো, দেখা করতে গেছিলো। তো ওনার মানে এমন অবস্থা, উনি কথা বলছে না, তাকিয়ে আছে, কাঁদছেও না, মানে কেমনভাবে একটা রয়েছে, কান্নাকাটি নাকি একবারও করেনি, চুপচাপ তাকিয়ে আছে। তো তারপরে থেকে ওনার আর বাচ্চা হয়নি, ওনার বাচ্চা নেই। আর যে দাদু, ওনার হাজব্যান্ড, উনি বেঁচে নেই, উনি মারা গেছেন নার্ভ সমস্যাতে, উনি বেশ কয়েক বছর আগে উনি মারা গেছেন। এই একটা খুব প্যাথেটিক ঘটনা,
একদম আমার ফ্যামিলি পার্সন একজন, তার ঘটনা এটা একটা ঘটেছে। এটা কেমন লাগলো একটু সবাই বলো। হ্যাঁ, বেবি ডেলিভারি হওয়ার পর এরকম দেখতে ছিল। আচ্ছা, আজকে অনেকগুলোই গল্প বললাম। আর কি কেউ শুনতে চাও বলো, তাহলে আর একটা ঘটনা শেয়ার করব। হ্যাঁ, খুব প্যাথেটিক। আচ্ছা, আর একটা ঘটনা বলবি? তুই বল। ফোটা সে ফোটা মারা, ফোটা মারা বল, তুই শেয়ার করতে পারিস। আমার সাথে একজন আছে আজকে, তার একটা ঘটনা আমি শেয়ার করি। আমাকে বললো আজকে, হ্যাঁ একটা ছোট্ট করে আয় 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 আয়। আমার সাথে একজন আছে, আমার ফ্রেন্ড। আচ্ছা, সব গল্পে ভয় পেতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, গল্প মানেই ভয় পেতে হবে এমন তো কোনো কথা নেই। আমার ঘটনা সাধারণত রিয়েল ঘটনাকে আমি তুলে ধরার চেষ্টা করি, একেবারে হাতের মুঠোর মধ্যে ঘটেছে এরকম ঘটনা। খুব কম ঘটনা কালেক্ট করে আমি বলেছি এখনো অবধি। যে কটা ঘটনা এখনো অবধি আমি লাইভে বলেছি, খুব রেয়ার একটা দুটো ছাড়া বাকি বেশিরভাগ ঘটনা আমার হয় একদম কাছের কেউ, নয় বাড়ির লোকের, নয় আমার, এরকম ঘটনা আমার শেয়ার করা। তো আজকে আমি একদম এই ঘটনাটা আমি কোনোদিন শেয়ার করিনি, করতে চাইনি। আজকে আমি একদম আমার নিজের একটা ঘটনা শেয়ার করব। আমি একে বললাম একটা ঘটনা শেয়ার করতে, আচ্ছা আমি ওটা বলিনি, বলতে বললাম যখন, তারপরে আমি নিজের ঘটনাটা আজকে শেয়ার করে লাইভটা শেষ করব। আচ্ছা, গ্রামে একটা পাখি দেখা যায় যাকে যাকে বলা হয় খোঁটা মারা পাখি। হ্যাঁ, পাখিটা এখানে, আমি এই যে বাড়িতে কথা বলছি, এই বাড়িতে এখানেও একটা সিজন আসে, ওই পাখিটার ডাক শোনা গেছে। এতদিন পরে আমি পাখিটার ডাকটা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম কিছুদিন আগে। পাখিটা ওই রাত্রেবেলা ক্লিক ক্লিক এরকম করে করে শব্দ করে, মনে হয় যেন কিছু একটা ঠুকছে। তো ওই পাখিটাকে ছোটোবেলা থেকে আমরা বলতাম খোঁটা মারা পাখি, খোঁটা মারা পাখি। তো খোঁটা মারা পাখি বলতে বলতে কখনো আমরা বলতাম খোঁটা মারা ভূত, কারণ ঠিক একই রকম করে শব্দ করত। আর আগেকার সময় বাড়িতে কি হতো, সেই অ্যান্টেনা দেওয়া টিভিগুলো ছিল না, তো আমাদেরও ছিল, ঠিক ওই অ্যান্টেনার মাথায় এসে একটা পাখি বসতো, রাত্রেবেলার পাখি, রাতের পাখি, ওটা কালো মতো, কিছুটা ফিঙে পাখির মতো দেখতে, অন্ধকারে। তোতা ভোঁতা মারা পাখি, ভোঁতা মারা, হ্যাঁ ওটা হতে পারে, খোঁটা মারা পাখি বা ভোঁতা মারা পাখি, ওরকমই নাম ওটার। তো অপভ্রংশ হয়ে গেছে, অপভ্রংশ হয়ে গেছে। তো এবার হচ্ছে সেরকমই ওই রকম শব্দ হতো। কি হয় রাত্রেবেলা, আমার ঘটনাটা, এই ঘটনাটা আমি সত্যি ভূতের গল্পে একবার শেয়ার করেছিলাম। আমার দাদুর সঙ্গে আমি রাত্রেবেলা হাঁটতে বেরিয়েছি, আর ওই পাখিটার ডাক শুনতে পেতাম। তো আমাদের বাড়ির ওখানে বলেছি না, এরকম এরকম আমি অনেকবার শেয়ার করেছি, ওগুলো রিপিট করার দরকার নেই। তো এরকম হাঁটতে বেরিয়েছি, আর ওই রকম শব্দ শুরু হয়েছে। দাদুর কাছে সবসময় 2 ব্যাটারি টর্চ থাকতো, ছোট, আর খুব শান্ত এবং খুব গম্ভীর আমার দাদু।
বেশি স্পিডে হাঁটতো না। তো উনি ঠিক আমার বাড়ি থেকে বেরিয়ে মোড়ে এসছে, মানে খাওয়ার পরে ভ্রমণ যাকে বলা হয়, রাতের মানে শোয়ার আগে একটু হাঁটা। তো উনি জাস্ট দাঁড়িয়েছে আর ওই শব্দটা হচ্ছে, উনি টর্চ মেরেছে। ঠিক রাস্তার উল্টো দিকে একটা ডাক্তারখানা আছে, হোমিওপ্যাথি, ছোট্ট মতো ঘর, তার পেছনে শব্দটা হয়েছে, মানে 8-10 হাত দূরেই, ঠিক ডাক্তারখানার পেছনে বলে আড়াল। যেই টর্চ মেরেছে, উইদিন আ সেকেন্ড, মিলি সেকেন্ড, শব্দটা হচ্ছে ওখান থেকে 100 মিটার দূরে পুকুর পাড়ে। তো আমি বলছি পাখিটা ওখানে চলে গেছে, চলো 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 ওই মোড়টাতে চলো, মানে ওখান থেকে 2 পা দূরে, মানে একটু সরে গেলে হবে। এবং দাদু তো আস্তে হাঁটে, দাদু তো স্পিডে হাঁটে না। কিন্তু সেদিন দাদুরও কিছু মনে হয়েছে, দাদু একটু পা চালিয়েছে, মানে দৌড়েছে, দৌড় দিয়েছে। যখন আমার সাথে দৌড় দিয়েছে, দিয়েই টর্চ কিন্তু উনি জেলে রেখেছে, দিয়ে জাস্ট টর্চ সুইচ করেছে, সুইচ অন করেছে, মানে টর্চ তো কন্টিনিউ এরকমভাবে করে রাখা যায় না, জাস্ট করে ফের যে সুইচ অন করেছে, লাইটটা পুকুরের দিকেই যেই টর্চটা করেছে, সাথে সাথে শব্দটা অনেকটা ভেতরে, এই যার গল্প জাস্ট আমি বলে শেষ করলাম, ওরা যেখানে থাকে ওই বাগানের একদম ভেতরে শব্দটা আসছে। ওই ডিস্টেন্সটা বুঝতে পারছি, কারণ ওইখানে আমাদের আম বাগান আছে এবং খাওয়ার জন্য 3-4টে গাছ আছে। তো ওখানে যাই, তো ঠিক যেন ওইখান থেকে যেন শব্দটা আসছে। তারপর লাইট অন করা, ওখানে দূরের দিকে টর্চ তো অত দূর যাওয়া সম্ভব নয়, কিন্তু আলো কিন্তু চলে যায়, দূর থেকে দেখা যায়, কিন্তু আমরা তো দেখতে পাবো না, সেটা সম্ভব নয়। কিন্তু এইভাবে ওই শব্দটা কিন্তু একটার পর একটা জায়গা পরিবর্তন করছে সেকেন্ডের মধ্যে। সেটা তো কোনো পাখির দ্বারাই এত স্পিডে সম্ভব নয়। তো এইরকমই একটা খোঁটা মারা ভূতের বা খোঁটা মারা পাখির ঘটনা, মানে এর থেকে আমি শুনলাম সন্ধেবেলা একটু আগে, লাইভে আসার আগে। সেটা হলো গ্রামের দিকে কি হয়, আগে আগে কি হতো, অনেকে বাড়ির শৌচালয় ব্যবহার করতে ভালোবাসতো না, তাই তো, থাকতো মানে না। অনেক পুরোনো দিনের কথা আর কি। যখন শৌচালয় ব্যবহার করার মতন কোনো মানে পরিস্থিতিই ছিল না, থাকতোই না, মাঠে ঘাটে সব শৌচালয় হিসাবে মাঠঘাটটাকেই ব্যবহার করতো। সেই সময়কারই গল্প। তখনকার দিনের একটা হচ্ছে যে একটা জায়গা ছিল, একটা বাগান টাইপের একটা জায়গা, অনেক গাছপালা আছে, দূরে বাড়ি থেকে অনেকটাই দূরে, বাঁশ বাগানও আছে সেখানে, ঝোপঝাড় হয়ে থাকে সেইখানে। মহিলা পুরুষ সবাই আর কি সেপারেট জায়গা করা থাকে, সে তারা গিয়ে হয়তো চট দিয়ে ঘেরা থাকে, এরকম এখনো লাইনের পাশে পাশে দেখা যায়। তো সেই জায়গায় গিয়ে তারা ওটা শৌচালয় ভাবে ব্যবহার করতো। তো যতবারই সেখানে যেত, বিশেষ দিনের বিশেষ একটা সময় হোক বা দিনের যে কোনো সময় হোক, ওই খোঁটা, মানে গরুর খোঁটা যেগুলো হয়, গরুকে যে কাঠের হ্যান্ডেলের মধ্যে দড়ি লাগিয়ে মাঠে বেঁধে দেওয়া হতো, সেই খোঁটাটা যখন মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো, তখন যে আরেকটা কাঠ দিয়ে সেটাকে মেরে মেরে। 1 মিনিট, একটু নাম দিয়ে মেনশন করুন অ্যাডমিন প্যানেলে, অনির্বাণদা একটু দেখে নেবেন বা শ্রেয়া দিয়ে একটু দেখে নেবেন। হ্যাঁ, তো ওই গরুর যে দড়িটা দিয়ে গরুটাকে বেঁধে রাখা হতো, সেই গরুর খোঁটাটার ওপরেই আরেকটা খোঁটা দিয়ে ঠুকে ঠুকে মাটির মধ্যে ওটাকে আটকে রাখা হতো, যাতে গরুটা সরে না যায়। তো সেই খোঁটার মারার যে আওয়াজটা, সেই রকম ঠক 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 করে চলতেই থাকতো আওয়াজটা, সেটা শোনা যেত। তো এবং সেটা দিনের একটা বিশেষ সময়েই শোনা যেত, দিন হোক বা রাত, যে কোনো একটা সময় ছিল, সেই সময়ে শোনা যেত। তো সবাই সেটাকে বলতো যে এটা ভূতের। এবং সেখানে কাছাকাছি গরু মারা গেলে, সেই যেখানে ভাগাড়ে আর কি ফেলে দেওয়া হতো, সেই জায়গাটা কাছেই ছিল ওটা, সেই জন্য ওটাকে বলা হতো যে খোঁটা মারা ভূত। আচ্ছা, এ হচ্ছে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, এর নাম শবরী মণ্ডল। তো এ হচ্ছে গ্রুপে ভয়েতে জয়েন করতে পারে না, এত ভয় পায় ভূতে। হ্যাঁ,
ভীষণ ভীতু। এই যে আমি বসে আছি, ও পাশে চুপটি করে বসে আছে। মানে ওকে বাড়িতে থাকলে কোনোদিন ও গল্প শুনতে আসে না, এত ভয় ওর। তো যাই হোক, একজন এখানে কমেন্ট করেছে, ডুয়েট গান শুনেছি, ডুয়েট গল্প বেশ লাগছে। এটা শুনে খুব ভালো লাগলো উত্তম বিশ্বাস। আমার ঘটনাটা এবার বলবো, কথা বাড়াবো না। আমার ঘটনাটা আমি এর আগে শেয়ার করেছি যে আমার দেশ বাড়িতে আমার দিদার বাড়ি আছে। তো দিদার বাড়ির কিছু সেন্সিটিভ ঘটনা আমি এর আগে শেয়ার করেছি। তো এই ঘটনাটা আমি যখন ক্লাস 8-এ পড়ি, এক্স্যাক্ট 8-এ পড়ি, তখনকার ঘটনা। আমি বাড়ি থেকে স্কুল থেকে ফিরেছি। স্কুল থেকে ফিরে আমি ঠিক ওই স্কুলের পরেই আমি দিদার বাড়ি যাই। সেবারে একটু দেরি করে স্কুল থেকে ফিরে কিছু ব্যস্ত ছিলাম, জানি না আমি কেন, এই মুহূর্তে আমার মনে নেই যে দেরি করে কেন গেছিলাম, বিকেলেই দৌড় দিইনি কেন। তো ঠিক ওই সন্ধে হব যে মুহূর্ত, সূর্য ডুবে গেছে, সূর্যের যে লাইটটা রয়েছে এখনো অবধি, সেই সময় আমি দিদার বাড়িতে আর কি যাচ্ছি। এবার আমি না কখনো ওই, মানে এটা আমার অভ্যাস, যে ছোটোবেলাকার যেহেতু ওই অভ্যাসটা ছিল, এখনও গেলে আমি হেঁটে আর কি বাড়ি থেকে দিদার বাড়িতে যাই না, খুব কম যাই, খুব কম, বছরেও কখনো যাওয়া হয়ে ওঠে না। কিন্তু সেই একইভাবে দৌড়াতে লাফাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে দৌড়ে যাব। তো সেদিনও ওরকম দৌড়াতে যাচ্ছি। তো এর আগে বলেছি যে আমাদের মন্দিরটা রয়েছে একদম রাস্তার উপরে। মন্দিরটা থেকে রাস্তা দিয়ে মাঠে নেমে মাঠ থেকে একটা কোণ, দুটো কোণ ক্রস করলে সোজা গেলে আমার দিদার বাড়ি। তো সেরকমই ফার্স্ট কোণটা ক্রস করেছি, মানে মাঠ থেকে জাস্ট মুভ করেছি, করে সেকেন্ড কোণ, মানে এবার যে কোণটা ঘুরবো সোজা দিদার বাড়ি। কোণটা যেই ঘুরে যখন, মানে কোণটা যেই ঘুরেছি, কেউ একজন আমার পাশ থেকে বেরিয়ে গেল। সাথে সে হি হি করে একটু হেসে বেরিয়ে গেল, ঠিক যেমন আমি একটু হাসার, আমার যখন তখন হাসার একটা হ্যাবিট আছে। এই নয় যে একা একা হাসি, তা নয়, তবে একটু হাসার হ্যাবিট আছে। সে তেমনভাবেই হি করে হেসে ঠিক আমার পাশ থেকে বেরিয়ে গেল। যেই আমার পাশ থেকে বেরিয়ে গেছে, মানে আমি কোনটা থেকে, তো আমি দৌড়ে আসছি, আমি আমার ফোর্সে আসছি, সেও তার ফোর্সে যাচ্ছে। আমি তখন বললাম কে, তাকিয়ে দেখলাম সে মানে হোয়াইট কোনো শাড়ি টাইপের পরে আছে। আমি তার পেছনে, কিন্তু বুঝতে পারিনি বলে আমি ঘুরে দেখতে গেছি কে, দেখি তো এই যে কোণটা থেকে এবার মাঠে যাওয়ার যে কোণটা, ওইটুকু ডিস্টেন্স খুব কম, বেশি নয়। যদি কেউ হাঁটে 10-12 পা, আর যদি কেউ দৌড়ায় তাহলে তো 2-3 লাফেই চলে যাবে। তো আমিও তার পিছনে দৌড়ে যেই কোণটা থেকে বেরিয়েছি, দেখছি কেউ নেই, কোথায় গেল। তখন আমি আবার পেছনে দৌড়, কি হলো। এবার আমার মনে হলো যে দিদার বাড়ি থেকে কেন, মানে ও কি দিদার বাড়িতে গেছিল, দিদা তো বাড়িতে একা আছে, ওকে দিদার বাড়িতে গেছিল, কে ছিল। আর ও যেভাবে হাসলো, তাতে মনে হলো আমাকে দেখেই হাসলো, বা আমাকে মেনশন করেই হাসলো। আমি তো এবার পেছন ফিরে দৌড় দিয়েছি। আর আমি যখন দিদার কাছে যেতাম, আমি হাফ রাস্তা দূর থেকে ও দিদা করে চেঁচাতে যেতাম। তো আমি ওরকমই ও দিদা করে ওখান থেকেই শুরু করেছি, ও দিদা করে চেঁচাতে যাচ্ছি। তো দিদার বাড়িতে ঢুকতে গেলে আগে যে সিস্টেমটা ছিল, আমি প্রায় কলেজ লাইফ অবধি পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘিরে একটা সম্মুখ দরজা ছিল। তো ওই দরজাটা খুলে যেতে হতো, সারাদিন দরজাটা ভেজানো থাকতো বা খোলা থাকতো, দুপুরবেলা বন্ধ থাকতো অবশ্যই, আবার সন্ধ্যের পরে বন্ধ হয়ে যেত। তো ওই টাইমটাতে দরজা খোলাই ছিল, ভেজানো নয়। আমি দৌড়ে গিয়ে দরজাটা এরকম করে ধাম করে, মানে খোলাই আছে আবার ধাম করে দিয়ে, মানে মাটির রাস্তাটা থেকে না দিদার বাড়িটা বেশ উঁচু, যদি ওটাও মাটির, যদি সিঁড়ি দেওয়া যেত, বলা যেতে পারে 3টে সিঁড়ি উঁচু, তো ওটা এরকমভাবে ঢালু করা রয়েছে। আমি লাফিয়ে উঠে দৌড়ে ভেতরে ঢুকেছি, ও দিদা করে যেতে দিদা
কোনোদিন আমাকে গালাগাল দেয় না, দিদা আমাকে গালাগাল দিচ্ছে। আমি গালাগাল বলতে পারবো না, আমাকে দিদা গালাগাল দিচ্ছে। দিদা কোথায় আছে? আমি যখন বাড়িতে সম্মুখ দরজা দিয়ে ঢুকেছি, ঢুকলে সোজা গেলে উঠোন, লিচু গাছ আছে, ঠাকুর মন্দির আছে সামনে, আর বাঁদিকে পাশ দেওয়া হয় না, পাশ দেওয়া যেটা সামনের বারান্দা হয়, আর ঘরের চারিদিক দিয়ে বারান্দা হয়। তো সাইডে যে বারান্দা, এখান থেকে শর্ট সিঁড়ি আছে ওখানে উঠে যাওয়ার জন্য। আর এদিকে তখনকার কাঠের ঘর ছিল, তো এখান দিয়ে লাফ মেরে বারান্দায় উঠেছি। সামনেই ঘর, একটা দোলনা দুলছে, আর তারপরে পুরো ঘরটার ওপারে রান্নাঘর। রান্নাঘরটা আবার দুটো ভাগে ভাগ করা, ঠিক আছে? রান্না পুজোর জন্য উঁচু রান্নাঘর প্রথমেই, তারপর একটা স্টেপ নেমে বড় একটা রান্নাঘর, সেখানে দিদা কিছু একটা ভাজাভাজি করছিল, চাল ভাজছিল। দিদা চাল ভাজা খেতে খুব ভালোবাসে। আর ওই রান্নাঘরে ঢোকার যে মুখটা, চুপ কর, রান্নাঘরে ঢোকার যে মুখটা, ওইখানে দাওয়াটার যে শেষ, ওইখানে একটা এরকম বারান্দার যে যেমন হচ্ছে রেলিং করা থাকে, মাটির একটা ইট দিয়ে রেলিং করা, ইটের উপরে মাটির প্রলেপ দেওয়া। আমাদের বাড়িতে 50% ইটের উপর মাটির প্রলেপ, পিলারগুলো সিমেন্টের, আর হচ্ছে ঘরগুলো বাইরে থেকে দেখে মনে হবে মাটির। তো আমি এবার যখন দৌড়ে গেছি, দিদা আমাকে গাল দিচ্ছে, মানে একেবারে লোকাল ল্যাঙ্গুয়েজে। আমি বলছি কি হয়েছে, তুমি গাল দিচ্ছ কেন আমাকে? বলছে তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস, ছ্যাঁটার বাড়ি মেরে তোর আমি একদম। হ্যাঁ, দিদা কেন বলছে আমিও যেন জানতে চাইছি, আর কি হয়েছে, আর আমিও দৌড়ে এসছি যে কে বাড়ি থেকে বেরিয়ে গেল। দিদার কিছু শরীর খারাপ হয় কখনো কখনো, দিদার একটু মাছ ধরার স্বভাব আছে, অভ্যাস ছিল। দুপুর হলেই খেয়ে দিয়ে উঠে 12:30 একটার সময় খেয়ে দিয়ে উঠে ছিপ নেবে, নিয়ে পুকুরে চলে যাবে, পুকুর আছে, পুকুরে চলে যাবে, গিয়ে বসে থাকবে। মাছ এদিকে কিন্তু বাড়িতে আছে, কিন্তু ওটা স্বভাব, ধরবো। তারপর হচ্ছে সেই কী সব কলসি টলসি দেবে, কাঁকড়া উঠবে, চিংড়ি উঠবে পুকুরের, সেগুলো নিয়ে করবে। আমিই খেতাম অবশ্য। তো আচ্ছা, তো হচ্ছে সেরকমই, ওরকম। তো দিদার কখনো কখনো ওই হাওয়া বাতাস লাগতো, কেউ এসে একটু ঝাড়ফুঁক করে যেত, এটা হয়েছে, অনেকবারই হয়েছে। তো সেজন্য আমি খুব সাহসী, দিদার বাড়িতে আমি দিদার সঙ্গে থাকি, ওনাকে প্রোটেক্ট করে রাখার দায়িত্ব আমার, এরকম একটা ব্যাপার আমার চলতো। তো আমি বলছি কি হয়েছে, তোর এখানে কে এসেছিলো, কেউ এসেছিলো? মানে তুই তখন থেকে আমার সঙ্গে কি হচ্ছে, তুই এরকম করে যাচ্ছিস, বদমাইশি করছিস কেন? হ্যাঁ, পড়াশুনো নেই, বদমাইশি করছিস। আমি ভাবছি কি হলো, আমি ভালো করে জিজ্ঞেস করছি, উনি তো গজগজ 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 করে যাচ্ছে। আর ঝ্যাঁটা নিয়ে রান্নাঘর থেকে উঠি, সেই যেই চাল ভাজতে গেলে ছোট ছোট ঝ্যাঁটাগুলো হয়, ওই যেমন মুড়ি ভাজার জন্যে হয়, বালির মধ্যে ঝাঁটা দিয়ে দিয়ে এরকম করে, গ্রামে হয়, বা মুড়ি ভাজার জায়গাগুলোতে গেলে দেখা যায়, ওনার রান্নাঘরেও থাকতো। হচ্ছে ওই রকমই চালকে নিয়ে এরম করে করে উনি ভাজছিল, সেই ঝাঁটাটা হাতে করে নিয়ে এসছে। বলে তুই, তারপর আমি বলছি আমি আবার রান্নাঘরে ঢুকে গেছি, আমি যে আমি তো বলতে বলতেই আর কি ঢুকে গেছি, আমি তো তখন বলছি তুই একটু আগে এলি তো, তুই একটু আগে এসে কি করছিলিস, একটু আগে এসে বদমাইশি করছিলিস, লেবুগুলো পেড়ে পেড়ে নষ্ট করছিস। দিদার উঠোনে একটা বহু যুগ পুরনো বাতাবি লেবুর গাছ আছে। ঘটনাটা এরকম হয়েছে, আমার আগে আমার গলা করে আমার মতো করেই কেউ এসেছিল, ঠিক ওই ধারি যে জায়গাটা বলে, মানে রেলিং যেটা বললাম, ওই জায়গাটায় সে এসে এরকম করছিল, ও দিদা হি হি, ও দিদা হি হি, এরকম করছিল। এবং ওই যে বাতাবি লেবুর গাছের লেবুগুলো, ওগুলো যেন দুম দুম করে ফেলছিল উঠোনের মধ্যে। তো আমি আসছিলাম, দিদা তখন বলছে কে রে, এই তুই ওরকম করে ডাকছিস কেন, আয় ওরকম করছিস কেন, ঝ্যাঁটার বাড়ি খাবি, এরকম বলেছি দিদা একবার নাকি। সে ওরকমই করে যাচ্ছিল, উঠোনে গিয়ে হি হি, এইখানে এসে হি হি। তারপরে ও ওখান থেকে দৌড়ে কেন পালিয়েছে, যেহেতু আমি আসছি। এটা খুব অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি, যেহেতু আমি আসছি, যেহেতু ওরা তো মানুষ নয় যে মানুষ
কানে যতক্ষণ না শব্দ আসবে মানুষ শুনতে পাবে না, ওদের কানটা একটু বড়ই হয়। তো আমি তখনও ডাকিনি দিদাকে, কিন্তু ও বুঝেছে যে আসছে কেউ। তো সে নাকি বের হওয়ার সময় আমার নাম উচ্চারণ করেছে, এবং ওইরকম করে সে ওইভাবে বেরিয়ে গেছে। ওর বের হওয়াটা আমি দেখিনি, কিন্তু ওর আমার পাশ থেকে যাওয়াটা আমি দেখেছি। এবং আমি তার ডিটেলস বেশি দিতে চাই না, আমি জাস্ট ওই সাদা শাড়িটাই বলবো, তার বেশি আমি বলতে চাই না। তো তারপরে তাকে দেখা যায়নি। তারপর বাড়িতে একজন গুণিনকে ডাকা হয়, দিদাকে ঝাড়ফুঁক করানো হয় বা করানো হয়। দিদা নাকি পুকুরে গেছিলো। দিদার রাশ খুব পাতলা, দিদা যেখানেই যায় কিছু না কিছু নিয়ে বাঁধিয়ে তবে বাড়িতে আসে। এটা দিদার আছে এবং এখনও চলছে। আমি দেখাতে পারবো না, দুঃখিত। দিদা এখন আমাদের বাড়িতেই আছে, কিন্তু খুব অসুস্থ, খুব অসুস্থ। এসছে কয়েকদিন আগেই এসছে। তো এই হচ্ছে ঘটনা। আমি কোনোদিন আমার একান্ত নিজের ঘটনা বলিনি, এইটা আমার একান্ত নিজের ঘটনা। তবে ঝাড়ফুঁকটা কিন্তু আমার হয়নি, আমি কিন্তু ঠিক ছিলাম, আমার কিছু হয়নি। তো আমি সেটা ডিটেল বলেছিলাম যে এসেছিলো তাকে। সেই অ্যাকচুয়ালি বলেছিল যে ওনাকে যখন ঝাড়ফুঁক করানো হয় বা এই হয়, যে দিদা নাকি দুপুরবেলা ওই মাছ ধরতে গেছিলো, ওখান থেকে কিছুভাবে কিছু হয়েছে, তখন দিদার সঙ্গে সঙ্গে কিছু একটা এফেক্ট চলে এসেছিলো বা ছিল। এবং দিদা যখন বাড়িতে ছিল, দরজা খোলা ছিল বা কিছুটা সেন্সিটিভ সিচুয়েশন কিছু ছিল ওই টাইমে, সে ওই চলে এসেছিলো, এসে ওই রকম করছিল। এবার আমি ঢুকবো বলে বা কেউ একজন আসছে বলে, বা বিশেষ করে হয়তো আমি ঢুকছি বলে ওখানে ওই ঘটনাটা আর ঘটেনি। আর একটা কথা সত্যি, আমার দিদার বাড়িতে আমি থাকাকালীন কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। যে কটা ঘটনা ঘটেছে আমি শেয়ার করেছি, আমি ছিলাম না, কোনো সময় আমি ছিলাম না, বা আমি থাকতে দিদার কোনো দিন কোনো ভয়ে ভীতি কিছু হয়নি। তাই দিদা না মনে করে যে আমি যদি দিদার সঙ্গে থাকি এখন, তাহলে হয়তো সব সমস্যাগুলো মিটে যাবে। কিন্তু একটা দুঃখের কথা, বা এটা অনেকে শুনে খারাপ লাগতে পারে, আমি থাকতে চাইলেও, আমার দিদা ভাবলেও উনিও চায় না, আর আমার মা বাবাও চায় না যে ওনার সাথে ওইভাবে ওখানে মানে থাকি। ওনাকে চলে আসতে বলা হয়, ওনাকে জোর করে টেনে নিয়ে আসা হয়েছে গাড়ি বুক করে। উনি এসছেন, কিন্তু উনি ওখানেই তবু থাকতে চান, ভালোবাসেন উনি ওনার পৈতৃক বাড়িতে থাকতে, আর উনি বাল্য বিধবা। এইটা আমার শেষ ঘটনা ছিল, এটা একান্ত আমার সঙ্গে ঘটনা, দেখা ঘটনা। একটু সবাই বলবে কেমন লাগলো। আর আজকে এই পর্যন্ত থাক, আবার পরে আসবো। সবাই খুব ভালো থাকো। সবাইকে থ্যাংক ইউ। সবার কমেন্ট আমি পড়তে পারিনি, আর সবাইকে শুভরাত্রি।